আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, স্বাগতম তোমাদেরকে ইজি ক্লাসরুমে। আমি মাসুদ। আজকে আমি তোমাদের কেমিস্ট্রি বা রসায়নের তৃতীয় অধ্যায় পদার্থের গঠন এটার পার্ট 2 আলোচনা করব। প্রিভিয়াস ক্লাসে আমরা তোমাদেরকে পার্ট 2 আলোচনা করেছিলাম, যেখানে কিছু বেসিক টপিক ছিল। আজকে আমাদের পদার্থ গঠন অধ্যায়ের যে পার্ট 2 আলোচনা, তার মধ্যে আমরা মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের এই অধ্যায়ের মধ্যে সৃজনশীল প্রশ্ন যেখান থেকে সবচেয়ে বেশি আসে সেই 3টা টপিক নিয়ে আলোচনা করার চেষ্টা করব। সেটা হচ্ছে বোরের পরমাণু মডেল। তোমরা জানো, তোমরা যদি সৃজনশীল প্রশ্ন অ্যানালাইসিস করো তাহলে দেখবা বোরের পরমাণু মডেল কিন্তু আলাদাভাবে ব্যাখ্যা চায়, অথবা রাদারফোর্ডের পরমাণু মডেল এবং বোরের পরমাণু মডেলের একটা পার্থক্য তোমাদের আসে। এরপরে আমরা জানবো, যেটা তোমাদের সৃজনশীলের গ নাম্বারে প্রচুর আসছে, সেটা হচ্ছে ইলেকট্রনের কৌণিক ভরবেগ। এই সূত্রটা তোমরা জানো, ইলেকট্রনের কৌণিক ভরবেগ mvr = ns/2π, যেটা খুবই সোজা একটা ম্যাথ। এটা আমরা তোমার একটু বোঝানোর চেষ্টা করব। তারপরে আমরা দেখবো যেটা যেটা তোমাদের রসায়নের ভিত্তি বলা চলে, পর্যায় সারণীর ভিত্তি, যেটা যে ইলেকট্রন বিন্যাস, যেটা তোমাদের না জানলে কিন্তু রসায়ন তোমরা কিছুই বুঝতে পারবে না। রসায়নের মেইন বিষয় যেটা, সেটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস। সেটা একদম আমরা এক প্রকার বলা যেতে পোস্টমর্টেমের মতো করব, ঠিক আছে? তো ইলেকট্রন বিন্যাস একদম ভালো করে বোঝার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো প্রথমে চলো আমরা একটু বোর পরমাণু মডেলের কথাটা একটু জেনে নিই। দেখো, আমরা রাদারফোর্ডের পরমাণু মডেল তোমাদেরকে গত ক্লাসে বলেছি। এখন আমরা জানবো যে বোর পরমাণু মডেলে আসলে কি বলতে চেয়েছে এবং বোর পরমাণু মডেলটা কেন এত স্বীকৃত এবং এটা সাফল্যটা কি। আসলে বোর পরমাণু মডেলে কি কি বলা হয়েছে তোমাদেরকে আমি একটু রাদারফোর্ডের পরমাণু মডেলটা একটু মনে করাই দিতে চাই। রাদারফোর্ডের পরমাণু মডেলে আমরা বলছিলাম যে 4টা বিষয় থাকে। 4টা বিষয়ের মধ্যে প্রথমেই এ নাম্বারে রাদারফোর্ড বলছিলেন যে পরমাণুর মধ্যে একটা নিউক্লিয়াস থাকে এবং এই নিউক্লিয়াসের মধ্যে প্রোটন থাকে আর হচ্ছে নিউট্রন থাকে। দেন রাদারফোর্ডের 2 নাম্বার কথা ছিল যে পরমাণুর অধিকাংশ জায়গায় ফাঁকা এবং নিউক্লিয়াস খুবই ছোট। নিউক্লিয়াসটা হচ্ছে খুবই ছোট। রাদারফোর্ডের 3য় কথা ছিল যে ইলেকট্রনগুলা নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতে থাকে, অর্থাৎ এই ইলেকট্রনগুলা বিভিন্ন অরবিটের মধ্যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতে থাকে, যেমনটা কিনা গ্রহগুলো আমাদের সূর্যের চারদিকে সৌরজগতে ঘুরতেছে। এবং তার 4র্থ কথা যেটা ছিল যে ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রন এই ধনাত্মক চার্জযুক্ত যেই নিউক্লিয়াস, তোমরা জানো নিউক্লিয়াসে শুধু প্রোটন আর নিউট্রন থাকে। নিউট্রনের চার্জ যেহেতু নাই, তা প্রোটনের চার্জ যেহেতু পজিটিভ, তাহলে এই ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রন নিউক্লিয়াস সেটা হচ্ছে পজিটিভ চার্জযুক্ত বা ধনাত্মক চার্জযুক্ত, তার চারপাশে ঘুরে বেড়ায় শুধুমাত্র একটা আকর্ষণ বলের কারণে, যার নাম হচ্ছে কেন্দ্রমুখী আকর্ষণ, ঠিক আছে? এটার জন্য সে নিউক্লিয়াসের চারদিকে ঘুরে বেড়ায়। এই 4টা কথা ছিল রাদারফোর্ডের। এখন আসি, রাদারফোর্ডের কিন্তু কিছু সীমাবদ্ধতা ছিল, আমরা তোমাদেরকে বলেছিলাম। সেটা হচ্ছে বলছে যে ইলেকট্রনগুলো অরবিটের চারপাশে এমনি ঘোরে, কিন্তু অরবিটের যে সাইজ অ্যান্ড শেপ সেটা কিন্তু রাদারফোর্ড দেয় নাই, তাই না? কিন্তু আমরা বোর পরমাণু মডেলে এই জিনিসটা পাবো। তার মানে এটা বোর পরমাণুর প্রথম স্বীকার্য। তারপরে হচ্ছে ইলেকট্রনগুলা বলছিল যে সে এরকম ভাবে ঘুরে, কিন্তু ঘোরার সময় তারা শক্তি বিকিরণ করে না কি করে সেটা কিন্তু সে কিছু বলে নাই। তাহলে এই বিষয়ে আমাদের কিছু ধারণা পাবো। তাহলে চলো আমরা বোর পরমাণু মডেলটা একটু জানে নেই যে বোর পরমাণু মডেলে প্রথমে কি বলা হয়েছে। দেখো, বোর পরমাণু মডেলে 3টা স্বীকার্য আমরা মনে রাখবো, জাস্ট 3টা। এর মধ্যে বি নাম্বার থেকে তোমাদের ইলেকট্রনের কৌণিক ভরবেগ, এটা কিন্তু তোমাদের একটা ম্যাথ থাকবে, তাই এটা কিন্তু বোঝা খুব ইম্পর্টেন্ট। লক্ষ্য করো, এ নাম্বারে সে যেটা বলছে সেটা হচ্ছে পরমাণুতে যে সকল ইলেকট্রনগুলো থাকে সেগুলো কিন্তু নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইচ্ছা মতো যে কোনো কক্ষপথে চাইলেই ঘুরতে পারে না। তাহলে কিভাবে ঘুরতে পারে? যদি এটা নিউক্লিয়াস হয়, প্রোটন আর নিউট্রন থাকবে, এটার চারপাশে কিছু বৃত্তাকার কক্ষপথ আছে, অনুমোদিত বৃত্তাকার কক্ষপথ, ঠিক আছে? কিছু বৃত্তাকার কক্ষপথ আছে, সেই বৃত্তাকার কক্ষপথগুলোর মধ্যেই হচ্ছে ইলেকট্রনগুলা অবস্থান করে। তার মানে সে কিন্তু শেপ দিয়ে দিছে, এবং এই শেপ দিছে এবং সাইজ দিয়ে দিছে। সাইজটা কিরকম দিছে সেটা হচ্ছে বলছে কিছু নির্দিষ্ট ব্যাসার্ধের, কিছু নির্দিষ্ট তাদের ব্যাসার্ধ থাকবে, অর্থাৎ এই যে বৃত্তাকার কক্ষপথগুলো তাদের কিন্তু নির্দিষ্ট একটা ব্যাসার্ধ থাকবে, ঠিক আছে? এই ব্যাসার্ধ থাকবে এবং তাদের শেপটা কিরকম থাকবে বলছে সে বৃত্তাকার। আচ্ছা, এটা নিয়ে আমরা একটু বলবো যে শেপ শুধু বৃত্তাকার না, এটা কিন্তু উপবৃত্তাকারও থাকতে পারে। এটা কিন্তু তার একটা লিমিটেশন, এটা কিন্তু সে বলে নেই। শুধু বলছে যে বৃত্তাকার কিছু কক্ষপথ থাকবে, শেল থাকবে, অরবিট বা স্থির কক্ষপথ, অনেকগুলো নামে এদেরকে ডাকা হয়। যে আবার বলতেছি, দেখো,
প্রধান শক্তি স্তর বলা হয়, শেল, অরবিট বা স্থির কক্ষপথ বলা হয়। এই কয়েকটা নামে সে এটাগুলো বলছে যে নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রনগুলো ইচ্ছামতো কোনো কক্ষপথে ঘোরে না, তারা কিছু নির্দিষ্ট ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষপথে ঘোরে। দেখো, কিছু নির্দিষ্ট ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষপথে ঘোরে এবং এই কক্ষপথগুলোর নাম অনেকগুলো আছে, যেমন প্রধান শক্তি স্তর, শেল, অরবিট বা স্থির কক্ষপথ বলা হয়। ঠিক আছে, এবং এই স্থির কক্ষপথে ঘোরার সময় ইলেকট্রনগুলা কোনো শক্তি বিকিরণ করে না বা শক্তি শোষণও করে না, যেটা কিন্তু আমাদের রাদারফোর্ডের পরমাণু মডেলে এরকম কোনো কথাবার্তা ছিল না। তাহলে যেটা কিনা ওই যে আমাদের যে ইলেকট্রোম্যাগনেটিক যেই থিওরি ছিল সেটা কিন্তু ভায়োলেট করছিল, ম্যাক্সওয়েলের ইলেকট্রোম্যাগনেটিক যে সকল থিওরি ছিল সেটা কিন্তু ভায়োলেট করছিল, তাই না? কিন্তু আমাদের বোর পরমাণু মডেলে কিন্তু এটা বলে দেওয়া আছে যে ইলেকট্রনগুলো কক্ষপথে থাকাকালীন তারা কোনো শক্তি বিকিরণ করে না, শক্তি শোষণও করে না। ওকে, আচ্ছা, এটা ছিল তার প্রথম স্বীকার্য। এবং সে বলছে এই প্রধান শক্তি স্তরগুলোকে আমরা n দ্বারা প্রকাশ করব। আমরা তোমাদেরকে একটু পরেই প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা এই সম্পর্কে বলবো, এটা ইলেকট্রন বিন্যাস আমরা বলবো। যাই হোক, প্রধান শক্তি স্তরকে সে কি n দ্বারা প্রকাশ করছে এবং n এর ভ্যালু 1 2 3 4 এরকম হতে পারে। এবং 1 এর নাম দিছে, 1 নাম্বার যেই প্রধান শক্তি স্তর তার নাম দিছে সে L, তারপরে 2 নাম্বার হচ্ছে M, এভাবে N O P এরকম নাম সে দিয়েছে। ঠিক আছে, এগুলো হচ্ছে প্রধান শক্তি স্তর বিভিন্ন নাম। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে, এটা ছিল প্রথম স্বীকার্য, বোরের প্রথম স্বীকার্য। তার স্বীকার্যটা তোমরা কেমনে বলবা? সেটা হচ্ছে ইলেকট্রনগুলো পরমাণুতে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইচ্ছামতো কোনো কক্ষপথে ঘোরে না, তারা নির্দিষ্ট ব্যাসার্ধের কিছু অনুমোদিত বৃত্তাকার কক্ষপথে ঘোরে এবং এই বৃত্তাকার কক্ষপথগুলোকে n দ্বারা প্রকাশ করা হয়, যেটার ভ্যালু 1 2 3 4 হতে পারে এবং তাদের নাম L M N O P দেওয়া হয়েছে। আচ্ছা, দ্বিতীয় স্বীকার্য হচ্ছে যে বোর পরমাণু মডেল অনুযায়ী ইলেকট্রনের একটা কৌণিক ভরবেগ দেওয়া হয়েছে। লক্ষ্য করো, এটা একটু ভালো করে বোঝো, এটা একটা ফিজিক্সের বিষয়। যদিও যদি কোনো কিছু আমাদের এরকম বৃত্তাকার কক্ষপথে ঘুরতে থাকে, লক্ষ্য করো, তাহলে কিন্তু এই যে কেন্দ্র বরাবর তার একটা ফোর্স কাজ করে, যেটাকে আমরা বলি কেন্দ্রমুখী বল। ঠিক আছে, এই কেন্দ্রমুখী বলের কারণে এখানে একটা বেগের সৃষ্টি হয়, সেটাকে আমরা বলতেছিলাম কৌণিক বেগ। এবং যেহেতু এই বস্তুটা যেটাকে ঘোরাচ্ছ তার একটা ভর আছে, তাহলে এই ভর আর এই যে বেগ আমরা যদি গুণ করি, তাহলে যে একটা জিনিস সৃষ্টি হয় তাকে বলা হয় কৌণিক ভরবেগ। তাহলে এটা যেহেতু জিনিসটা আমরা ইলেকট্রনের কথা বলতেছি, তো ইলেকট্রনের যখন এই বৃত্তাকার কক্ষপথে ঘুরতে থাকবে, তাহলে তার কি থাকবে? একটা কৌণিক ভরবেগ থাকবে। ঠিক আছে, তো এই কৌণিক ভরবেগটা কত সেটাই আমরা নির্ণয় করব। এটা কিন্তু বোর পরমাণু মডেলে বলে দিছে। বোর পরমাণু মডেল বলে দিছে যে ইলেকট্রনের কৌণিক ভরবেগের ফর্মুলা হচ্ছে ইলেকট্রনের কৌণিক ভরবেগ ইজ ইকুয়ালস টু mvr ইজ ইকুয়ালস টু nh ডিভাইডেড বাই 2 পাই। লক্ষ্য করো, এই m কি? m হচ্ছে ইলেকট্রনের ভর। ইলেকট্রনের ভর কত শিক্ষার্থীরা তোমরা জানো? এটা হচ্ছে 9.110 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 28 গ্রাম। এটা কিন্তু গ্রামে বলছি, যদি কেজি হয় তাহলে কিন্তু 31 হয়ে যাবে এটা। হ্যাঁ, এটা তোমরা জানো, তোমরা দেখাইছিলাম আমি। আর ভি হচ্ছে কৌণিক বেগ, ভিটা হচ্ছে কৌণিক বেগ। এবং এই আরটা কি? আরটা হচ্ছে এই যে বৃত্তাকার কক্ষপথ সেটার ব্যাসার্ধ, অর্থাৎ এই আরটা হচ্ছে এই যেটা, যদি এই কক্ষপথ হয় তাহলে এটার, যদি এই কক্ষপথ হয় তাহলে এটার এরকম আর কি। ঠিক আছে, তাহলে নিউক্লিয়াস থেকে যে পর্যন্ত এটা হচ্ছে ব্যাসার্ধ, তাহলে আরটা হচ্ছে কক্ষপথের ব্যাসার্ধ, যে কক্ষপথে আছে সেই কক্ষপথের ব্যাসার্ধ, এটা হচ্ছে আর। আর এনটা কি? এনটা হচ্ছে যে কক্ষপথ আছে তার কোয়ান্টাম সংখ্যা, মানে প্রধান কোয়ান্টাম সংখ্যা, যার প্রধান শক্তি স্তর। যদি এটা কি বলতো? এটা প্রথম শক্তি স্তর বা প্রথম শক্তি স্তর, তাহলে এটার বেলায় এন এর মান কত হবে? 1 হবে। একইভাবে এটা যেহেতু সেকেন্ড প্রধান শক্তি স্তর, তাই এটার বেলায় এন এর মান কত হবে? 2 হবে। এরকম, এটা হচ্ছে প্রধান শক্তি স্তর নাম্বার, প্রধান শক্তি স্তর। একইভাবে এই এইচটা কি? দেখো, এইচটা হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক। এটার ভ্যালুটা হচ্ছে 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34 মিটার স্কোয়ার কেজি পার সেকেন্ড। এটা যদিও তোমাদেরকে দেওয়া থাকবে, এটা নিয়ে তোমরা একটা প্যারা খাবে না। তাহলে যাই হোক, লক্ষ্য করো, তাহলে আমাদের ফর্মুলাটা হচ্ছে mvr ইজ ইকুয়ালস টু nh ডিভাইডেড বাই 2 পাই।
তাহলে দেখো আমরা যদি এটা দিয়ে একটা ম্যাথ করতে চাই, তোমাদের যদি লক্ষ্য করো, তোমাদের যদি এরকম একটা ফিগার দিয়ে বলে যে এই যে এখানে ইলেকট্রনটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে ইলেকট্রনটা, তো এই ইলেকট্রনের কৌণিক ভরবেগ বের করো, ঠিক আছে? এরকম যদি বলে তোমাদের এই ইলেকট্রনটার কৌণিক ভরবেগ বের করো, তোমরা জানো ফর্মুলা mvr = nh/2π। তাহলে তোমরা কিন্তু n এর ভ্যালু জানো, এটা কয় নম্বর কক্ষপথ? 1 নম্বর কক্ষপথ, 2 নম্বর কক্ষপথ। তাহলে n এর ভ্যালু কত এখানে বলো তো? এখানে হচ্ছে 2। তাহলে 2 ইনটু প্লাঙ্কের ধ্রুবক হচ্ছে 6.626 ইনটু 10⁻³ 34 ডিভাইডেড বাই 2 ইনটু পাই এর ভ্যালু হচ্ছে 3.1416। তাহলে এটা দিয়ে কিন্তু তোমরা একটা রেজাল্ট পেয়ে যাবা। এটা হচ্ছে ইলেকট্রনের কৌণিক ভরবেগ বের করা যাবে এখান থেকে কিন্তু তোমরা চাইলে তোমাদের যদি কৌণিক বেগ বের করতে বলে তাহলে ভিটা কিন্তু এই পাশে নিয়ে আসতে পারো। তোমাকে যদি ওই বৃত্তাকার কক্ষপথের ব্যাসার্ধ বের করতে বলে তাহলে এই আরটাকে রেখে তোমরা কিন্তু এমভি কে এই পাশে নিয়ে আসতে পারো। এইভাবে তোমরা যে কোনো ভাবে কিন্তু এটাকে উলটপালট করে কৌণিক ভরবেগ পাশাপাশি কৌণিক বেগ পাশাপাশি ওই বৃত্তাকার কক্ষপথের ব্যাসার্ধ বিভিন্ন কিছু নির্ণয় করতে পারবা। তবে বেশিরভাগ সময়তেই তোমাদের জাস্ট এই কৌণিক ভরবেগটাই অর্থাৎ ডিরেক্ট সূত্র দিয়ে অ্যাপ্লাই করেই তোমরা ম্যাথগুলো থাকবে। বোর পরমাণু মডেলের 2 নম্বর স্বীকার্য ছিল যে ইলেকট্রনের কৌণিক ভরবেগ mvr = nh/2π, এভাবে আমরা কৌণিক ভরবেগ বের করতে পারি। তৃতীয় যে স্বীকার্য সে বলছে সেটা হচ্ছে যে এই নিউক্লিয়াস আমরা জানি প্রোটন থাকে এবং নিউট্রন থাকে এবং চারপাশের যেই অরবিটগুলো থাকে, এই অরবিটে থাকাকালীন ইলেকট্রনগুলো কোনো প্রকার শক্তি বিকিরণও করবে না, শক্তি শোষণও করবে না। শুধুমাত্র তারা যদি উত্তেজিত কন্ডিশনে, লক্ষ্য করো, যখন কোনো একটা বস্তুকে আমরা আঘাত করি, ধরো কোনো একটা কার্বন দণ্ডকে যদি আঘাত করলাম, তাহলে কিন্তু সেই কার্বন দণ্ডের মধ্যে যে সকল পরমাণুগুলো থাকে সেগুলো কিন্তু উত্তেজিত হয়ে যায়। তো এইরকম উত্তেজিত কন্ডিশনে এই ইলেকট্রনগুলা এক কক্ষপথ থেকে আরেকটা কক্ষপথে লাফ দিতে পারে। এছাড়া কোনো একটা বস্তুকে বা কোনো একটা মৌলিক পদার্থকে যদি আমরা উত্তপ্ত করি তখনও কিন্তু সে ইলেকট্রনগুলো উত্তেজিত হয়ে যেতে পারে, তখন একটা কক্ষপথ থেকে আরেকটা কক্ষপথে লাফ দিতে পারে। যদি কোনো বড় কক্ষপথ থেকে অর্থাৎ উচ্চতর কোনো কক্ষপথ থেকে নিম্নতর কোনো কক্ষপথে ইলেকট্রন লাফ দেয় তাহলে কি হবে? শক্তি বিকিরণ করবে। যেহেতু এখানে শক্তি বেশি ছিল, এখানে শক্তি কম, তাই বাকি শক্তিগুলো বিকিরিত হবে। আর যদি এরকম হয় যে নিম্ন কক্ষপথ থেকে উচ্চ কক্ষপথে ইলেকট্রনগুলো লাফ দিছে তাহলে কিন্তু শক্তি শোষণ হবে। যেহেতু এখানে শক্তি কম ছিল, এখানে শক্তি বেশি, তাই এই শক্তি বেশি অর্জন করার জন্য এখানে কিছু শক্তি তার শোষণ করতে হবে, তাহলে কিন্তু এই শক্তির অর্জন করতে পারবে না, তাহলে এখানে শক্তি শোষণ করবে। এইভাবে তোমরা মনে রাখতে পারো। শক্তির পরিমাপ কতটুকু হবে, সেই শোষিত বা বিকিরিত শক্তির পরিমাপ, এই শক্তির পরিমাপ কতটুকু হবে সেটাও কিন্তু তিনি একটা ফর্মুলা দিয়েছেন। শক্তির পরিমাণ এই h নিউ = হবে hc/λ। লক্ষ্য করো, এই h হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক তোমরা জানো, আর নিউ মানে হচ্ছে যেই শোষিত বা বিকিরিত যে শক্তিটা সেই শক্তির কম্পাঙ্ক যেটা হার্টজে বের করা থাকবে। আচ্ছা, এবং এই h হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক আর c হচ্ছে আলোর বেগ। তোমরা জানো আলোর বেগ কত? আলোর বেগ হচ্ছে 3 × 10⁸ মিটার/সেকেন্ড। এটা কিন্তু খুবই বেশি, তাই না? আর ল্যামডা হচ্ছে যেই শক্তি শোষিত বা বিকিরিত করবে তার তরঙ্গ দৈর্ঘ্য, যেটা কিন্তু মিটারে বের হবে, এটার একক হচ্ছে মিটার। এভাবে কিন্তু তোমরা শক্তির পরিমাপটা বের করতে পারো। তাহলে এটাকে ই দ্বারা আমরা প্রকাশ করতে পারি, = h নিউ, যেটাকে আমরা সংক্ষেপে বলতে পারি hc/λ। এই ফর্মুলাটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে, এটা কিন্তু এমসিকিউতে আসতে পারে, সৃজনশীল মাঝে মাঝে আসতে পারে। এখন আরেকটা বড় বিষয় যেটা, সেটা হচ্ছে ইলেকট্রনগুলো উচ্চ শক্তি স্তর থেকে যখন নিম্ন শক্তি স্তরে যাবার সময় কিছু আলো, যে শক্তি যে বিকিরণ করে, এটা কি হিসেবে বিকিরণ করে? আলো হিসেবে বিকিরণ করে, ঠিক আছে? অর্থাৎ বিভিন্ন রে পাওয়া যায়, রেডিয়েশন পাওয়া যায়, এগুলোকে বলা হয় পারমাণবিক বর্ণালী, ঠিক আছে? কি বলা হয়? পারমাণবিক বর্ণালী, ঠিক আছে? এই পারমাণবিক বর্ণালীর কথা কিন্তু বোর পরমাণু মডেলে বলা হয়েছে। তাহলে আমরা যদি তোমাদেরকে একটু সামারি করে বলি, 3টা স্বীকার্য সে দিছে। 1 নম্বর স্বীকার্য ছিল যে পরমাণুতে যে সকল ইলেকট্রনগুলো থাকে সেগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে কোনো ইচ্ছামতো কোনো কক্ষপথে ঘোরাফেরা করে না, এরা কিছু নির্দিষ্ট ব্যাসার্ধের বৃত্তাকার কিছু কক্ষপথে ঘোরাফেরা করে, অর্থাৎ বৃত্তাকার কক্ষপথে ঘুরে, এবং এই বৃত্তাকার কক্ষপথগুলোকে প্রধান শক্তিস্তর, শেল, অরবিট বা স্থির কক্ষপথ বলা হয়, যাদেরকে আমরা n দ্বারা প্রকাশ করি, যার ভ্যালু 1 2 3 5 হতে পারে। এই অনুযায়ী তাদের নাম LMNP রাখা হয়েছে। দ্বিতীয় স্বীকার্য হচ্ছে বোর পরমাণু মডেল অনুসারে শক্তি স্তরের ইলেকট্রনের কৌণিক ভরবেগ mvr = হবে
NH ডিভাইডেড বাই 2 পাই। ঠিক আছে, এটা দিয়ে আমরা বের করতে পারবো। আর তৃতীয় স্বীকার্য অনুযায়ী হচ্ছে ইলেকট্রনগুলো যখন নির্দিষ্ট কোনো কক্ষপথে অবস্থান করে তখন তারা শক্তি শোষণও করে না, বিকিরণও করে না। যদি উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসে তাহলে তার শক্তিটা বিকিরণ করে দেয়। যেহেতু এখানে শক্তি বেশি ছিল, এখানে কম, তাই শক্তিটা বিকিরণ করে দেয় আলোক রশ্মি হিসেবে, যেটাকে আমরা বলি পারমাণবিক বর্ণালী। এবং নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যাওয়ার সময় সে ইলেকট্রন শোষণ করে। আর এই শোষিত বা বিকিরিত শক্তির পরিমাণ E = h নিউ, যাকে আমরা বলি সমান সমান hc ডিভাইডেড বাই ল্যামডা। এখানে নিউ মানে কিন্তু কম্পাঙ্ক, আর সি মানে কিন্তু আলোর বেগ, আর ল্যামডা মানে কিন্তু আমাদের এই শক্তির তরঙ্গ দৈর্ঘ্য। এটা তোমাদের একটু মনে রাখতে হবে। যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই বোর পরমাণু মডেলের সাথে তোমাদের কিন্তু রাদারফোর্ডের পরমাণু মডেলের একটা পার্থক্য পরীক্ষার মধ্যে আসে। দেখো, বোর পরমাণু মডেলে প্রথমে বলছে যে ইলেকট্রনগুলো কিছু অরবিটের মধ্যে অরবিটের মধ্যে থাকে এবং নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতে থাকে। নিউক্লিয়াসকে কেন্দ্র করে কিছু অরবিটের মধ্যে ঘুরতে থাকে। কিন্তু বোর পরমাণু মডেলে বলছে যে এই অরবিটগুলোর কোনো ইচ্ছামতো অরবিটে ঘোরাফেরা করে না, এরা কিছু নির্দিষ্ট কিছু ব্যাসার্ধের অর্থাৎ আর এর এবং বৃত্তাকার কিছু অরবিটে ঘোরাফেরা করে। এটা কিন্তু একটা বড় পার্থক্য। সে সাইজ এবং শেপের ব্যাপারে কিছু বলে নাই, সে সাইজ এবং শেপের ব্যাপারে বলছে। ঠিক আছে, আচ্ছা, রাদারফোর্ড পরমাণু মডেলকে সৌরজগতের সাথে তুলনা করা হয়েছে, কিন্তু বোর পরমাণু মডেলের সাথে কিন্তু সৌরজগতের কোনো তুলনা করা হয়নি। রাদারফোর্ড পরমাণু মডেলে ইলেকট্রনের কৈনিক ভরবেগ সম্পর্কে আলোচনা নেই, কিন্তু বোর পরমাণু মডেলে কিন্তু কৈনিক ভরবেগ সম্পর্কে বলা হয়েছে যে কৈনিক ভরবেগ mvr = হবে nh ডিভাইড বাই 2 পাই। ঠিক আছে, এটা কিন্তু বলে দেওয়া হয়েছে। এবং রাদারফোর্ড পরমাণু মডেলে কোনো একটা স্থির কক্ষপথে যখন ইলেকট্রন থাকবে তখন শক্তি শোষণ করবে না বিকিরণ করবে সেই বিষয়ে কিছু বলা নেই, কিন্তু বোর পরমাণু মডেলে বলা আছে যে ইলেকট্রন যখন কোনো নির্দিষ্ট কক্ষপথে থাকবে তখন সে শক্তি বিকিরণও করবে না, শোষণও করবে না। যখনই উত্তেজিত কন্ডিশনে এক শক্তি স্তর থেকে আগের শক্তি স্তরে লাফ দিবে তখন হয় শোষণ করবে বা বিকিরণ করবে, সেটা বিভিন্ন শক্তি স্তর অনুযায়ী। আচ্ছা, তারপরে তৃতীয় যেটা আমরা আরো কিছু পার্থক্য বানাতে পারি, যেমন ধরো এই শোষিত বা বিকিরিত শক্তির পরিমাণ বোর পরমাণু মডেলে কিন্তু দেওয়া আছে, সেটা হচ্ছে h নিউ = hc ডিভাইডেড বাই ল্যামডা। সেটা কিন্তু রাদারফোর্ড পরমাণু মডেলে এরকম কিছু বলা নেই। তারপর হচ্ছে বোর পরমাণু মডেলে পারমাণবিক বর্ণালীর কথা আছে, রাদারফোর্ড পরমাণু মডেলে কিন্তু পারমাণবিক বর্ণালীর কথা নাই। একইভাবে বোর পরমাণু মডেল অনুযায়ী আমরা এক ইলেকট্রন বিশিষ্ট কোনো পরমাণুর পারমাণবিক বর্ণালী কিরকম হবে তা ব্যাখ্যা করতে পারি, রাদারফোর্ড পরমাণু মডেলে কিন্তু তা আমরা পারি না। এই হচ্ছে রাদারফোর্ড এবং বোর পরমাণু মডেলে কিছু পার্থক্য, যেটা তোমরা জাস্ট দুইটা মডেল যদি একটু ভালো করে বোঝো তাহলে কিন্তু নিজে বানাই লিখতে পারবে। এগুলো কিন্তু মুখস্থ বেশি একটা করতে হয় না, জাস্ট একটু মনে রাখলেই হবে যে কি কি বিষয় ছিল এখানে।